সন 1976। স্বাধীনতা পরবর্তী নববাংলার অবকাঠামো নির্মাণের কর্মযজ্ঞ দিকে দিকে। একন সভ্যতা তখনও আতুর ঘরে। সাদা কালো অ্যান্টেনা ঘোরানো বিটিভির পর্দা আর বাংলাদেশ বেতারের খবরে মেতে থাকত প্রাজ্ঞ সমাজ। নতুন বাংলাদেশের শুভ সূচনা লগ্নে একটি পত্রিকা, একটি প্রতিষ্ঠান, অজস্র গল্পের এক জীবন্ত উপাখ্যান। এ গল্প হার না মানার, এ গল্প সত্যকে আঁকড়ে থাকার, সততাকে পুঁজি করে হতাশাকে ঝেড়ে ফেলে ক্রমশ সামনে এগিয়ে যাওয়ার। উত্তরবঙ্গের মানুষের কথাগুলোকে দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার তীব্র বাসনা নিয়ে শুরু হয় দৈনিক করতোয়ার যাত্রা, যার সাথে জড়িয়ে রয়েছে অসংখ্য মানুষের স্বপ্ন। আর সেই স্বপ্নগুলো যার বলিষ্ঠ নেতৃত্বে বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে তিনি মোজাম্মেল হক লালু, দৈনিক করতোয়ার সম্পাদক। কিন্তু এই সফলতার গল্প কি শুধুই অর্জনের? দূর থেকে দেখে তার এ যাত্রাকে যতটা সহজ মনে হয়, কাছে গেলে এর পেছনে রয়েছে অগণিত ত্যাগ, ঘুমহীন রাত, ছিল অনিশ্চয়তা আর কঠিন সিদ্ধান্তের মুহূর্ত। পত্রিকা প্রতিষ্ঠার প্রথম দিকে অনেক অর্থ ব্যয়ের ফলেও যখন সফলতা অর্জনের প্রায় ব্যর্থ হয়ে পড়েছিলেন, তখন তার বাবা বলেছিলেন স্বপ্নকে পিছনে ফেলে এগিয়ে যেতে, পত্রিকা বন্ধ করে দিতে। কিন্তু তিনি তার বাবার কাছে শেষ একবার 6 মাসের সময় চেয়ে বলেছিলেন, এই সময়ের মধ্যে প্রতিষ্ঠিত হতে না পারলে তার স্বপ্নকে চিরতরে মুছে ফেলবেন। এখান থেকে শুরু হয় তার অনিশ্চিত স্বপ্নের সফলতার গল্প। ম্যাট্রিক পাস করার পরে একটা শিশু সংগঠন করতাম। কয়েকটা শিশুকে নিয়ে জাস্ট একটু বিকেলে বসে একটু আমরা বিভিন্ন কবিতা আবৃত্তি, ছবি আঁকা, সাহিত্য পাতা এগুলি করতাম আর কি। আমার এক বন্ধু এই দৈনিক করতোয়া 1976 সনে পত্রিকাটা শুরু করে, তার হাত ধরে। উনি 80 সন পর্যন্ত পত্রিকা চালানোর পরে উনি আর পত্রিকাটা চালাতে পারলো না। তখন আমাকে বললো যে আমি কাগজটা আপনাকে দিয়ে দেবো, আপনি পত্রিকাটি চালাবেন। তখন আমি 80 সনে কাগজটা হাতে নেই এবং আমার যাত্রা শুরু 1980 সন থেকে। এই সফলতার পিছনে অনুপ্রেরণা হয়ে আছেন তার সহধর্মিণী মহসিনা হাসনাত। ত্যাগ ওনাকেও করতে হয়েছে, আমাকেও করতে হয়েছে, দুইজনের দিয়েই করতোয়া এত দূর আসতে পারছে। আমি সংসার সামলাতাম আর উনি করতোয়া সামলাতেন, তো দুইজনকে তো দুটো সামলাতেই হবে, না হলে তো সংসার জীবনটা তো মানে চলাটা তো অসম্ভব। আগে প্রায় রাত করেই বাসায় ফিরতো আর কি, মানে কাগজের ইয়াতে, প্রেসের কাজে, নিউজের কাজে। অনেক সময় হট করে একটা নিউজ চলে আসলো, ওই নিউজটা ছাপাতে দেরি হয়ে গেল, আমাকে বলতো যে আমি আসতেছি, এত রাত হয়ে গেলো, তুমি এখন আসতেছো না। মেয়েদের তো সবসময় মায়েদেরই টেক কেয়ার করতে হয় এবং যতদূর আমার সম্ভব আমি ওদেরকে যাতে কিভাবে উপরের দিকে নেওয়া যায় এবং কিভাবে মানুষ করা যায়, কিভাবে পড়াশোনা করে কতদূর পারে, যতদূর আমি চেষ্টা করতে পারছি আমি করছি। এই যুগে মেয়েরা তো অনেক কিছুই করতেছে। মেয়েদের তো মেয়েরা ধরো এমডি হচ্ছে, ইয়ে হচ্ছে ব্যাংকের, ভালো মন্দ নিয়েই সংসার আর কি। এটা তো আছেই, এটা থাকে, এর মধ্যে আছে, এর মধ্যে সুখ আছে, শান্তি আছে, দুটাই আছে। ছোটবেলায় যেমন খোলা আকাশে ঘুরে উড়াতেন তিনি নিজ হাতে, তেমনি জীবনের স্বপ্নকে উড়িয়েছেন নিজের ধৈর্য, কষ্ট, দৃঢ় মনোবল এবং কৌশলের শক্তিতে। ঘুড়ি যেন তার জীবনের স্বপ্ন আর
উচ্চতার প্রতীক হয়ে উঠেছিল। স্কুল জীবনে আমার একটা বিরাট শখ ছিল। শখটা কেমন, আমি যখন বিশেষ করে স্কুল ছুটি হতো, 4টা থেকে ছুটি হতো, তো বাসায় এসে আমি ওই গুড্ডি আছে না লাঠায়, ওই লাঠায় নিয়ে আর গুড্ডি বানাতাম, নিজেই বানাতাম, গুড্ডি বানাই নিজেই। আবার যে সুতোগুলি যে আছে মাজন বলে আর কি, যে সুতো মাজন করতাম নিজেই, ওই কাছে গুঁড়ো টুড়ো দিয়ে আমরা করতাম। সেই শখের থেকে আমার কোলে ব্যবসায় এত দূর করে আমি চলে আসছি। কখনো জ্যৈষ্ঠের রোদে, কখনো আশ্বিনের বৃষ্টিতে মোজাম্মেল হক তার কলম ফেলে রাখেননি। উত্তর জনপদের জনমানুষের সুখ দুঃখ গাথা, জীবনের পাওয়া না পাওয়ার কথা তুলে ধরার জন্য তাকে কাটাতে হয়েছে অসংখ্য বিনিদ্র রাত। পরিবারের কাছে আমি সময় দিতে পারিনি, এখন আমি খুব অনুতপ্ত এই ব্যাপারে। কারণ আমার ওয়াইফ খুব স্যাক্রিফাইস মাইন্ডেড। এমনও দিন গেছে যে আমি সকালে হয়তো 6টা বা 7টার দিকে বাসায় গিয়েছি, যে আমাদের মেয়েরা যখন স্কুলে যায় তখন মেয়ে স্কুলে চলে গেছে, আমি মেয়ে চেহারা দেখতে পারিনি। আমি নাস্তা করে ঘুমায় যখন আবার বিকেলের দিকে অফিসে চলে আসি, তখন আমার মেয়েরা আবার বাসায় ফিরে। এই যে গ্যাপ, মেয়ের সাথে আমার কয়েক বছরের গ্যাপ, মাঝে মাঝে দেখা হয়, মাঝে মাঝে হয় না। তো এই যে একটা মানে আমাদের ফ্যামিলির সঙ্গে বা আমার ছেলে মেয়ের সঙ্গে যে গ্যাপটা, আমি এটা অনেক আমার ক্ষতি হয়েছে যদিও, তো আল্লাহর রহমতে এখন আমি যে গ্যাপটা আমার হয়েছে আমি এটা পূরণ করতে পেরেছি। তাঁর হাতে গড়া দৈনিক করতোয়া আজ শুধুমাত্র একটি পত্রিকা নয়, হয়ে উঠেছে গণমানুষের কণ্ঠস্বর। উত্তরবঙ্গের মানুষের কাছে সাংবাদিকতার জগতে তিনি এক বটবৃক্ষ। আমি আসলে সবসময় আমি যেটা চেষ্টা করি, আমি যেহেতু করতোয়া এখন নির্বাহী সম্পাদক হিসেবে আছি, সেটা পত্রিকা বা অনলাইন দুটো সেকশনে যদি আমি বলি, আমি চেষ্টা করি যে আমার নিউজের থ্রুতে যদি কারো সহযোগিতা হয় বা কারো হেল্প হয়, সেটা যেন আমি করতে পারি। মানে এটা পুরোটাই একটা মানব সেবার মতো, মানে পত্রিকার যে কাজটা। আমাদের দেশটা ঘটনা বহুল, মানে ঘটনার শেষ নেই, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের নিউজেরও শেষ থাকে না। মানে আমরা যেটা দেখি যে ফেসবুকে যে ট্রেন্ডটা চলে, ভিডিওর ক্ষেত্রে যদি দেখি আমরা ওটাকে বেশি ফলো করি, তবে পত্রিকার ব্যাপারটা আলাদা। পত্রিকা সেখানে বস্তুনিষ্ঠ সংবাদ দেওয়ার চেষ্টা করে। ভবিষ্যতে যারা জার্নালিস্ট হতে, তাদেরকে বলবো যে অবশ্যই এটাতে আসা উচিত, তবে চেষ্টা করতে হবে মানুষের দর্পণ হয়ে কাজ করার, আর নিজের স্বার্থে না করা। যেহেতু করতোয়া উত্তরবঙ্গ থেকে লিড করছে, আমার প্ল্যান হচ্ছে বা আমি এটাকে আশা করবো যেটাকে আমি এত দূরে নিয়ে যাবো যেন সেটা জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যায়েও লিড করার ক্ষমতা রাখে। আরেকটা জিনিস হচ্ছে এই কাজটা আসলেই খুবই চ্যালেঞ্জের, এবং এই চ্যালেঞ্জটা পেরিয়েই আসলে আমি সামনে এগিয়ে যেতে চাই, চেষ্টা করছি। আশা করি আমার পরিবার, সেই সাথে আমার যে টিম মেম্বার, সবার সহযোগিতায় আমি আমার করতোয়াকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। শুরুতে তিনি একাই ছিলেন পত্রিকার সাংবাদিক, বিক্রেতা, বিজ্ঞাপন ম্যানেজার সহ সকল কাজের কর্ণধর। এভাবে মোজাম্মেল হক তার সর্বস্ব দিয়ে গড়ে তুলেছে দৈনিক করতোয়া পত্রিকা। আমি তখন নিজেই ক্যামেরাম্যান, নিজে সাংবাদিক, নিজে হকার, এই অবস্থা গেছে। তখন কাগজ তো আমাদের এই কাগজগুলি তো কম্পিউটার ছিল না, তখন লেটার হ্যান্ড কম্পোজে কাগজ বের হতো, সিসার টাইপ দিয়ে কাগজ বের হতো, 50 পয়সা দাম রেখেছিলাম। আমার যখন প্রিন্টিং মেশিন ছিল না, আমি বাইরে কাগজ লেটার প্রেসে ছাপাতাম, মানে ওই যে বিসিকে গিয়ে আমি কাগজটা নিয়ে আসতাম চাপিয়ে, ভোরের দিকে চলে আসতাম। তো একদিন একটা ইতিহাস ঘটনা, সেটা হচ্ছে যে আমি ভোরবেলা প্রায় 4:30টার দিকে হবে, বিসিক থেকে আমার বাদুরতলা অফিসে কাগজগুলি আমি ছাপা নিয়ে আসতেছিলাম ভ্যান করে। বেশি কাগজ তো 1000 মতো কাগজ, তত কাগজ চলে না আর কি আমার। আমি ভ্যানে বসে আছি, তখন বৃষ্টি পড়ছিল টুকটুক করে, তখন ভ্যানরা বললো যে
স্যার ছাতাটা নেন, ছাতা নিয়ে আপনি আমার ইয়েতে বসেন, ভ্যান গাড়িতে বসেন। আমি সেই ভ্যান গাড়িতে বসে কাগজ যখন আনতেছিলাম, তখন আমাদের এখান থেকে 2 কিলোমিটার দূরে মহিলা কলেজ আছে। ঠিক মহিলা কলেজের আপনার সামনের দিকে একটা ব্রিজ আছে। ব্রিজের ওখানে যেহেতু সারা রাত বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে যে কাদাটা হয়েছিল এক সাইডে, ভ্যান আলো অতখানি যেহেতু আলো ছিল না অন্ধকারের মধ্যে, ও বুঝতে পারেনি। তখন ওই ভ্যানের চাকাটা এর কাদার মধ্যে পড়ে পুরা গাড়িটা উল্টে যায়। তো পুরা গাড়িটা উল্টে গেলে আমার থেকে কাগজটা ছিটকে পড়ে কাদার মধ্যে পড়ে যায়। তখন আমি দেখলাম যে আমার কাগজগুলি কই, কারণ সারাদিন সারা রাত পরিশ্রম করে একটা জিনিস তৈরি করেছি, এই জিনিসটা আমি মানুষের কাছে পৌঁছে দেবো সকালে, তা আমি এই কাগজটা কোথায়? তখন দেখলাম কাগজটা আমার হাত থেকে পড়ে এইতে কাদার মধ্যে পড়ে গেছে। তা আমার খুব কান্না পেয়েছিল। আমি ওখান থেকে খুব বসে কাঁদলাম যে আমি সারা দিন সারা রাত এই যে নিউজ সংগ্রহ করে আমি মানুষের কাছে কাগজটা দিব, আজকে আমি দিতে পারলাম না। দৈনিক করতোয়াকে কেন্দ্র করে তার স্বপ্ন বিন্দু থেকে সিন্ধুতে পরিণত হয়েছে। পাশাপাশি তিনি প্রতিষ্ঠা করেছেন দৈনিক ভোরের দর্পণ। এছাড়া বর্তমানে তার সফল প্রতিষ্ঠান করতোয়া কুরিয়ার সার্ভিস, করতোয়া প্রিন্টার্স অ্যান্ড পাবলিকেশনস। এই যে লেটার প্রেসে আসার পরে 90 সনে যখন কিছু প্রযুক্তি বাংলাদেশে আসলো, যখন কম্পিউটার কিছু কিছু পত্রিকা হচ্ছিল, ইত্তেফাক আরও সংবাদ, এগুলি পত্রিকা মাঝে মাঝে এক পাতা করে কম্পিউটার হতো। ওখানে আমাদের এক বন্ধু ছিল, মানে আমার বন্ধু মানে আমার বড় ভাই আর কি, সাবেক আইটি মন্ত্রী মোস্তফা জব্বার, যে বিজয় সফটওয়্যার যে করছে আর কি। তো ওনার বাসায় আমি একটা ব্যুরো অফিস ছিল আমার, করতোয়া ব্যুরো অফিস ঢাকাতে। তো উনি একটা নিপুণ পত্রিকা, তার নিজস্ব একটা পত্রিকা ছিল, সাপ্তাহিক পত্রিকা নিপুণ। এই পত্রিকার জন্য উনি কম্পিউটারে কম্পোজ করছিল আর কি। তো হঠাৎ করে আমি অফিসে গিয়ে দেখলাম যে ইংলিশে কিবোর্ড, কিন্তু বাংলাতে স্ক্রিনে দেখা যাচ্ছে। তা আমি জুবল ভাইকে বললাম যে জুবল ভাই, তো আপনি ইংলিশে কিবোর্ড, বাংলা কীভাবে আপনার করছেন? সফটওয়্যার। আমি সফটওয়্যার কিছু বুঝতাম না আর কি। তা আপনি তো কাগজ বের করছেন, আমার কাগজটা একটু করে দেন না। না, এটা তো অসম্ভব, আপনি ওখানে তো কোনো কম্পিউটার যায়নি এবং কম্পিউটার ম্যান তো পাবেন না। এখন না, আপনি যে লোক আছে আমাকে 2টা লোক দেন, অত আমি পরে 6 মাসে তৈরি করে না আপনার লোককে ফেরত দেবো। আমি খুব মানে রিকোয়েস্ট করলাম। তো বলছে যখন ছাড়বেন না আপনি, ঠিক আছে আমি 2টা লোক ব্যবস্থা করছি, আর আপনি 2টা কম্পিউটার আমি দিচ্ছি, দিয়ে আপনি কাগজটা দেখেন, বের করেন। সেই কাগজ যখন আমি বগুড়াতে কম্পিউটারাইজ করে যখন কাগজটা বের করলাম, তখন তো স্ক্যানিংয়ে করে ফটো দিলাম, তখন তো আমাদের হ্যান্ড কম্পোজ থেকে চলে গেল কম্পিউটারে। তখন কাগজের চেহারা পরিবর্তন হয়ে গেল। এই পরিবর্তন তখন আমারও পরিবর্তন শুরু হয়ে গেল। শিক্ষানুরাগী মোজাম্মেল হক প্রতিষ্ঠা করেছেন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ, যা উত্তরবঙ্গের প্রথম মাল্টিমিডিয়া শিক্ষা প্রতিষ্ঠান। এটি তার বাবার আদর্শ, শিক্ষা এবং সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন। জনহিতৈষী মনোভাব গড়ে তুলেছে হাজারো মানুষের কর্মসংস্থান। আমার আবার সাহসটা বেড়েছিল। আমি যখন যে কোনো জিনিস করি, এই স্কুল বা আমার আরও প্রতিষ্ঠান যেগুলি আছে, আমি ডিসিশন নিই যে করবো। আমার ভয় লাগে যে করার পরে আমি এটাকে স্টে করতে পারবো কিনা। আমার এতদূর আসার পিছনে যারা রয়েছে, আমার পরিবার 1 নম্বর, যারা তাদের অবদান, আর প্রথম থেকে আমার সঙ্গে যারা আছে এদের অবদান অনেক বেশি, যারা আমার এই প্রতিষ্ঠানকে ভালোবাসে এবং প্রতিষ্ঠানকে তারা নিজের মনে করে পরিচালিত করে। এতগুলি মানুষ, পরিবার আমার সঙ্গে আছে, এটাই আমার পাওয়া, আর কিছু না। মোজাম্মেল হক বেশ কিছু ক্লাবের সাথে যুক্ত রয়েছেন, তার মধ্যে লায়ন্স ক্লাব অন্যতম। তিনি প্রথম উত্তরবঙ্গ থেকে এই ক্লাবের গভর্নর নির্বাচিত হয়েছিলেন। ক্লাবের মাধ্যমে তিনি জনসেবামূলক কাজ করে থাকেন, যেমন তীব্র শীতে নিম্নবিত্ত মানুষের মাঝে বস্ত্র বিতরণ, বন্যার সময় খাবার বিতরণ, দুস্থ এবং অসুস্থ মানুষের মাঝে
বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেন। এসব নিঃস্বার্থ মানব সেবাই তাকে আনন্দ দেয়। লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাব একটা আছে, তারা পৃথিবীব্যাপী। এই ক্লাবের বাংলাদেশেও 6টি ক্লাব জেলা আছে, যে জেলাগুলি আমরা ডিস্ট্রিক্ট বলি। সেই একটা ডিস্ট্রিক্টে আমি একমাত্র নর্থ বেঙ্গলের মধ্যে আমি গভর্নর হয়েছিলাম। 2009-10 আমি গভর্নর ওখানে নির্বাচিত হই। এবং নির্বাচিত হওয়ার পিছনে আমার একটা সুবিধা হচ্ছে কি, মানুষের সেবা করতে পেরেছি। আমি একটা ওই গভর্নরের সময় একটা অনেক দূর, মানে সারেগান্ধি, আমার এখান থেকে চর এলাকায় একটা জায়গায় স্কুলে তখন আই ক্যাম্প করতেছিলাম। ওই ক্যাম্পে একটা বৃদ্ধ লোক, প্রায় 75 মতন বা এইরকম বয়স হবে, সে অনেকদিন ধরে, প্রায় 20 বছর ধরে চোখে দেখতে পাচ্ছিল না, অন্ধ হয়ে গেছে। আগে ভালো ছিল, পরে চোখে দেখতে পারেনি, কিন্তু সে লোকটা চিকিৎসা করতে পারছিল না টাকার অভাবে। তা আমরা অপারেশন করে যখন তার চোখের পট্টিটা খুলে দেওয়া হলো, ডাক্তার সাহেব খুলে দিল, তখন বললো, আমি সারা জীবন পৃথিবীটা আর দেখতে পাতাম না, আজকে তোমাদের চেষ্টায় আমি পৃথিবীর আলো দেখতে পাচ্ছি, যেটা আমি আমার মৃত্যু পর্যন্ত আমি চোখটা অন্ধ থাকতো। তোমাদের দোয়া করি, তোমরা যেন ভালো থাকো। আমাকে জড়ায় ধরেছিল। ওই কথাটা বারবার মনে পড়ে যে ওই মানুষের দোয়ার জন্য হয়তো আমার কিছু ভবিষ্যতে খুব ভালো হয়েছিল। আমি চাই যে সবাই এভাবে আসুক, দেশটা আরও সুন্দর হোক, সবার পরিবার সুন্দরভাবে চলুক। আজ এই 50 বছর পূর্তির মাহেন্দ্রক্ষণে আমরা কৃতজ্ঞ এই মানুষটির প্রতি, যার হাত ধরে শুরু হয়েছিল এই যাত্রা। মোজাম্মেল হক। আপনার সেই ঘুড়ি আজও উঠছে করতোয়ার প্রতিটি পাতায়, প্রতিটি লাইনে, প্রতিটি পাঠকের বিশ্বাসে। করতোয়ার ঘুড়ি যেন উড়ে যায় আরো অনেক অনেক দূর, আরো প্রজন্ম থেকে প্রজন্মের হৃদয়। শুভ সুবর্ণ জয়ন্তী দৈনিক করতোয়া।